সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। উৎসবে বাংলাদেশ পর্ব 2 এ বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক, চরবদির এক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলার প্রতিটি শিশু এক একটি জাতির জনক, এক একটি জাতির পিতা, তাই তো এটাই তো ছিল আমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারি থিম সং। আর উৎসবে আমরা সকলে মেতে আছি। দেখো, সাদা কালো রূপে সেজে আমি এসে পড়েছি তোমাদের সামনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এসেছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। আর তোমরা জানো, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 1 নম্বরে যে প্রশ্নটি আসে, মানে সংক্ষেপে উত্তর দাও, সংক্ষেপে উত্তর দাও, মোট 30টি প্রশ্ন, মানে 15টি প্রশ্ন 30টি নাম্বারের, সেই প্রশ্নগুলো নিয়ে আমি জুমিস তোমাদের সামনে এসে পড়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং কমেন্টসের মাধ্যমে উত্তর দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো ক্লাসের শুরুতেই আমরা একটা গান শুনি। জুমিস তো সবসময় গান শোনায়, গল্প বলে, তাই তো? চলো, আমার খুব পছন্দের একটি গান, সেটা হচ্ছে ভোলা জেলার মনপুরা একটি দ্বীপ আছে, ওই দ্বীপ নিয়ে একটা সিনেমা হয়েছিল, সেই দ্বীপেরই একটি গান। ঠিক আছে, অল্প কিছু তোমাদেরকে গিয়ে শোনাবো। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতরে নোলা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর পারে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর পারে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে ওরে, তারে কয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখব তারে, মন উড়ে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আমি হচ্ছে তোমরা আমাকে মনে রাখো। আসলে আমি খুবই দুঃখিত, আমার ক্লাসটি 12টা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, আমার ওয়াইফাই ছিল না, যার কারণে আমি ক্লাসটি যথাসময়ে শুরু করতে পারিনি। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠে ফিরে যাই। চলো, আজকে আমি এসেছি 1 নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের সামনে। দেখো, আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখে রেখেছি। আমরা জানি আমাদের মোট 12টি অধ্যায় আছে, 12টি অধ্যায়ে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা সেটা জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো বোর্ডে, হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। দেখো, বোর্ডে আমি কিছু প্রশ্ন দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে যে আমাদের অধ্যায়ে কি কি ছিল? আমাদের প্রথম যে অধ্যায়টি ছিল সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। আমি চেষ্টা করেছি 12টি অধ্যায় থেকে, এখানে আমি 14টি প্রশ্ন এনেছি, হ্যাঁ, আর আলাদা একটি বাড়ি কাজে তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়ে দিব। দেখো, প্রথম যে অধ্যায়টি ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত, দ্বিতীয় অধ্যায়টি ছিল ব্রিটিশ শাসন নিয়ে, তৃতীয় অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু স্থান আছে, নিদর্শন আছে, সেটি নিয়ে, চতুর্থ ছিল বাংলাদেশের অর্থনীতি নিয়ে,
এবং পঞ্চম যে অধ্যায় সেটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে। ষষ্ঠ অধ্যায়টি আছে আমাদের জলবায়ু এবং দুর্যোগ নিয়ে। সপ্তম যে অধ্যায় সেটি আছে মানবাধিকার নিয়ে। অষ্টম অধ্যায় আছে নারী পুরুষের সমতা নিয়ে এবং নবম অধ্যায় আছে আমাদের দায়িত্ব কর্তব্য। দশম অধ্যায় আছে গণতান্ত্রিক মনোভাব এবং 11তম অধ্যায় আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। 12তম অধ্যায় আছে জাতিসংঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ বিশ্ব 12 নম্বর অধ্যায়, আশা করছি তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। চলো আমি প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাই। 1 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন? হ্যাঁ, তোমরা জানো প্রথম যে অধ্যায়টি আছে বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধ, সেখান থেকে আমি প্রথম প্রশ্নটি নিয়েছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু কত সালে। দেখো আমি প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। আমরা জানি আমাদের প্রত্যেকটা অধ্যায় পড়া শেষ, আমরা এখন কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, সেক্ষেত্রে আমি প্রশ্নগুলো করছি, তোমরা এগুলো কমেন্টসে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো 2 নম্বর আছে নারী নির্যাতনের ফলে কোনটি খর্ব হয়? হ্যাঁ দেখো, নারী নির্যাতন, এটা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে আমি প্রশ্নটি নিয়েছি, সেটা হচ্ছে নারী নির্যাতনের কারণে কোনটি খর্ব হয়। 3 নম্বর আছে মানবাধিকার রক্ষা একটি করণীয় লিখো। দেখো এটা 7 নম্বর অধ্যায় থেকে প্রশ্নটা নিয়েছি, মানবাধিকার রক্ষা একটি করণীয় লিখো। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি প্রত্যেকটি অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। দেখো তারপর যেটি আছে, তোমরা আমাকে প্লিজ কমেন্টস করে জানাও, যদি দেখতে না পাও আমাকে অবশ্যই জানাও। মাহি মুন অলরেডি উত্তর দিয়ে ফেলেছে, তারা বলছে 1972 সালে 10 জানুয়ারি, ভেরি গুড। হ্যাঁ, তাসনিম বলছে 1972 সালে। দেখো তারপরে যে প্রশ্নটি আছে 4 নাম্বার, রাস্তায় হাঁটার সময় সতর্ক হওয়া প্রয়োজন কেন? রাস্তায় হাঁটার সময় সতর্ক হওয়া প্রয়োজন কেন? তারপরে যেটি আছে 5 নাম্বার, নদী ভাঙনের একটি প্রাকৃতিক কারণ লিখো। আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নাম্বার অধ্যায়ে জলবায়ু এবং দুর্যোগ আছে, সেখানে আমরা পড়েছিলাম নদী ভাঙনের কারণ। নদী ভাঙনের একটি প্রাকৃতিক কারণ লিখো। তারপর আছে 6, কুটির শিল্প কি? আমরা কিন্তু এটা চতুর্থ অধ্যায়ে শিখেছি, তাই না? চতুর্থ অধ্যায়ে অর্থনীতি নিয়ে আমরা পড়েছি, কৃষি এবং শিল্প, সেখানে আমরা শিখেছি কুটির শিল্প কি। তারপরে দেখো আছে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? এটা কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? দেন 8 নাম্বার, বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার একটি উপায় লিখো। আমার মনে আছে আমি ক্লাসে তোমাদেরকে কিভাবে গণতন্ত্র চর্চা করা যায় বিদ্যালয়ে বাড়িতে তোমাদেরকে শিখিয়েছিলাম, সেক্ষেত্রে আমি প্রশ্নটা করেছি যে বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার একটি উপায় লেখো। তারপর 9, পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? এটি আছে তৃতীয় অধ্যায় থেকে। 10, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এটি হচ্ছে 2 নম্বর অধ্যায় থেকে, তাই না? বাংলার শেষ নবাব কে ছিলেন? 11, অর্থকরী ফসল কাকে বলে? অর্থকরী ফসল কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি মৌলিক চাহিদার নাম লিখো। একটি মৌলিক চাহিদার নাম লিখো। 13, কেস কি? এটা কিন্তু বাংলাদেশ বিশ্ব যে অধ্যায়টি আছে তার। তারপর হচ্ছে 14, আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ কি? আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ কি সেটা কিন্তু আমি তোমাদেরকে উদাহরণ দিয়েও পড়িয়েছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর দাও, আমি দেখছি কে কে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে, ঠিক আছে? জাকির হোসেন কেউ একজন বলছে নাইস, থ্যাংক ইউ সো মাচ। মাইশা এসেছে, জানাতুল মাইশা, সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। মুন বলছে 4 নম্বর উত্তর, সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন উত্তর দাও, নদী ভাঙনের একটি প্রাকৃতিক কারণ লিখো। হ্যাঁ, নদী ভাঙনের একটি প্রাকৃতিক কারণ হচ্ছে বন্যা। অবশ্যই নদী ভাঙনের একটি প্রাকৃতিক কারণ হচ্ছে বন্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদেরকে ইনভাইট করে ফেলো ক্লাসটি দেখার জন্য। মাহি বলছে 3 নম্বর প্রশ্নের উত্তর, মানবাধিকার বিরোধী কাজগুলো উৎখাত করতে হবে। হ্যাঁ, মানবাধিকার রক্ষায় একটি করণীয় হচ্ছে মানবাধিকার বিরোধী কাজগুলো অবশ্যই উৎখাত করতে হবে। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুটির শিল্প কি? আশা করছি তোমরা পারবে। কুটির শিল্প কি? আমি কি তোমাদেরকে হেল্প করব? কুটির শিল্প কি? কোন পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে। তাশরিফ বলছে বন্যা। ওকে, নবনীতা বলছে মিস বোর্ড ক্লিয়ার না। ওকে, নাও ইজ ইট ক্লিয়ার?
হ্যাঁ, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? নাও ইজ ক্লিয়ার? তাশরিফ বলছে বন্যা। 5 নম্বর প্রশ্ন উত্তর। তাশরিফ বলল বন্যা, মাইশা বলল বন্যা, তারপর বলল যে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তারপরে আছে যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে স্বল্প পরিমাণে তৈরি করায় কুটির শিল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর 7 নম্বর মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল? বলো তো, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সৈয়দ নজরুল ইসলাম। কিন্তু তোমাদের কি মনে আছে যে মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি মূলত কে ছিলেন? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কি রাষ্ট্রপতি। তিনি যখন কারাগারে বন্দী হয়ে যান তখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম কি দায়িত্ব পালন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো প্লিজ, দেখি তোমরা উত্তর দিতে পারছো কিনা। বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার একটি উপায় বলো। বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার একটি উপায়। হ্যাঁ, বিদ্যালয়ে আমরা কিভাবে গণতন্ত্র চর্চা করতে পারি? সৈয়দ নজরুল ইসলাম। হ্যাঁ, বিদ্যালয়ে আমরা কিভাবে গণতন্ত্র চর্চা করতে পারি সেটা একটি বড় প্রশ্ন। হ্যাঁ, এটা আমাকে উত্তর দাও। আমি আসলে তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে, অন্য একজনের ক্লাসে আমি ঢুকে পড়েছি। তাশরিফ বলছে সৈয়দ নজরুল ইসলাম। তারপর আমাদের মন বলছে 7 নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বর প্রশ্ন তো শ্রেণী নেতা নির্বাচন করার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই শ্রেণী নেতা নির্বাচন করার ক্ষেত্রে। মাহি বলছে সৈয়দ নজরুল ইসলাম। রাবেয়া খাতুন তাসনিম বলছে সৈয়দ নজরুল ইসলাম। ফাতেমা খন্দকারের আইডি থেকে সম্ভবত এটা মাহবুবা নাকি? বলছে কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে যদি হয়। হ্যাঁ, মুন বলছে নওগাঁ। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? মুন উত্তর দিয়েছে, মন বলেছে নওগাঁ। তারপর আমার নবনীতা বলেছে মাঠে যে খেলা হবে তা নির্বাচন করার ক্ষেত্রে। বিদ্যালয়ে হ্যাঁ, মাঠে যে খেলা হবে মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে হবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করি, সেই প্রতিযোগিতা যে হবে সেটাও কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে মানে সকলের গণতন্ত্রটা কি আমরা মনে আছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে যে সবাই অংশগ্রহণ করছে আমার ক্লাসটাতে, এটাই কিন্তু গণতন্ত্র, তাই না? জেমিসের ক্লাসে সবাই অ্যাটেন্ড করছে, সকলের মতামতের ভিত্তিতে আমি উত্তর দিচ্ছি, এটাও কিন্তু গণতন্ত্র। বাংলার শেষ নবাব ছিলেন কে? নবাব সিরাজউদ্দৌলা, তাই না? নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তারপর দেখো অর্থকরী ফসল কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলো এই প্রশ্নটা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা আমাদের জানা উচিত। সেটা হচ্ছে অর্থকরী ফসল কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নটার উত্তর দাও। আশা করছি তোমরা উত্তর দিতে পারবে। বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু কৃষি কাজ করে, তাই না? হ্যাঁ, তাশরিফ বলছে যখন কোনো কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাকে অর্থকরী ফসল বলে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সোহাগ স্যার বলছেন দারুণ উপস্থাপন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। যারা আমার ক্লাসে আছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সকলের অংশগ্রহণ আমাকে আরো অনুপ্রেরণা দেয় ভালো ক্লাস নেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাদের উত্তর দিয়ে ফেলো। তার সঙ্গে একটা ভালো সুন্দর উত্তর দিয়েছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, যে ফসল উৎপাদন করে অর্থাৎ রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি তাকে কিন্তু অর্থকরী ফসল বলে, তাই না? যেমন পাট উৎপাদন করে বাংলাদেশ আগে বহু অর্থ উপার্জন করতেন রপ্তানি করে। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে একটি মৌলিক চাহিদার নাম লেখো। দেখো বস্ত্র, হ্যাঁ বস্ত্র, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এগুলাই কিন্তু মৌলিক চাহিদা, তাই না? আমরা পড়েছিলাম না? হ্যাঁ, যে কোনো একটা লিখতে পারো, খাদ্য বা বস্ত্র যে কোনো একটা লিখতে পারো। তারপর হচ্ছে কেস কি মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের কি বলে সেটাকে লাস্টের একটা যে চ্যাপ্টার আছে বাংলা বিশ্ব, হ্যাঁ বাংলাদেশ বিশ্ব
যে অধ্যায়টি আছে সেটাতে কিন্তু আছে। কেস কি বলতো? ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট, তাই তো? ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট, তাই তো? বিশুদ্ধ বায়ু এবং কি টেকসই পরিবেশ, নাকি? আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ কি বলতো? হ্যাঁ, আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দেশগুলোর মধ্যে যে সীমান্ত সংক্রান্ত সমস্যা আছে সেগুলো মীমাংসা করা। আমি তোমাদেরকে বলেছিলাম মিয়ানমারের সাথে আমাদের একটা সমস্যা ছিল, সেটা কিন্তু আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা সেই সমাধানটি পেয়েছিলাম। তাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক 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 ধন্যবাদ যারা উত্তর দিয়েছে এতক্ষণ ধরে। এবার আমাদের সময় এসে পড়েছে একটা বাড়ির কাজ নেওয়ার। এখন বলতে পারো ম্যাডাম, চলছে তো উৎসবের বাংলাদেশ, কিন্তু এই উৎসবে বাড়ির কাজ কেন? এটাই তো মজাটা হচ্ছে এটাই যে আমরা ঠিক যেভাবে পরীক্ষা দিই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রশ্ন থাকে, তাই তো বাংলাদেশের বিশ্ব পরিচয়ে জুই মিস এসেছে 1 নাম্বার নিয়ে, অন্য কোনো টিচার 2 নাম্বার নিয়ে আলোচনা করবে, কেউ 3 নাম্বার নিয়ে, তাই তো? এখন আমি যে প্রশ্নগুলো দিব সেগুলো তোমাদের পরীক্ষা, সেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা। সেই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে কোনোভাবে কোনো হেল্প ছাড়া একদম কি বলবো, অবশ্যই কোনো চুরি ছাড়া নিজেরা খুব ভালোভাবে প্রশ্নগুলো লিখে আমাকে বাড়ি কাজ পাঠাবে, ঠিক আছে? এটাই তোমাদের পরীক্ষা, হয়ে যাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি। এটাই তো আমাদের কি ম্যাজিক, উৎসবও হবে, ক্লাসও হবে, আর আমাদের পরীক্ষাও হবে। আনন্দে আনন্দে হয়ে যাবে আমাদের পরীক্ষা। দেখো আমি প্রশ্নগুলো এনেছি তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, তাশরিফ একটা প্রশ্ন করে বলে উত্তর দিয়েছে, সেটা হচ্ছে কেস হচ্ছে বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশের একটি সংস্থা যা বাংলাদেশের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে। হ্যাঁ, ভেরি গুড, ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা কি দেখতে পাচ্ছ? এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও এবং আমি আমার গ্রুপেও এই বাড়ির কাজটা পাঠিয়ে দিব। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। কে কে স্ক্রিনশট দিয়েছো আমাকে বলো। হ্যাঁ, একটা এসএস দিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা এসএস দিয়ে নাও। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি প্লিজ। এটাই হবে আমাদের বাড়ি কাজ, এটাই হবে আমাদের পরীক্ষা। নো হোয়াই গুড বাই তাসনিম। জুই মিস তো এখনো যায় নাই, জুই মিস এখনো যায় নাই। দেখো কে কে দেখতে পাচ্ছ? আমি কি প্রশ্নগুলো পড়বো? কলি মজুমদার বলছেন খাদ্য। হ্যাঁ, উত্তর হবে, প্রথম প্রশ্নটি আছে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? 2 কত সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছিল? 3 গিয়াসউদ্দিন আজম শাহের মাজার কোথায় অবস্থিত? 4 বাংলাদেশের 2টি বৃহৎ শিল্পের নাম লিখো। 5 বাংলাদেশের শতকরা কত ভাগ জনসংখ্যা অক্ষরজ্ঞান সম্পন্ন? 6 অনেক শিশু অধিকার থেকে কেন বঞ্চিত হয়? 7 বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল কোনটি? 8 রাষ্ট্রের প্রতি তোমার 2টি কর্তব্য লিখো। 9 গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ কি করেছে? 10 মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে এমন 2টি ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম লিখো। 11 জাতিসংঘ কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? 12 কোন ক্ষুদ্র জনগোষ্ঠী পান সুপারিকে পবিত্র বলে মনে করেন? 13 কোন শস্যটি বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? 14 তিতুমির কাদের বিরুদ্ধে যুদ্ধ করেন? 15 তুমি কত বছর বয়সে ভোটদানে অংশগ্রহণ করতে পারবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা কি স্ক্রিনশট দিয়ে নিয়েছো। হ্যাঁ, এবার সময় হয়েছে। হ্যাঁ, মাইশা বলছে দিয়েছি, তারপরে তাশরিফও বলেছে দিয়েছি, আর কেউ তো বলছে না দিয়েছে কিনা। কি স্ক্রিনশট দিয়েছে তো? আর জুমিসের ক্লাসটা কেমন লেগেছে? জুমিস ক্লাসটা অন্য রূপে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তোমাদের জন্যই এতটুকু চেষ্টা করা। আমি আজকে অনেক বছর পরে শাড়ি পরেছি, কেমন একটু আনইজি লাগছিল, তারপরেও শুধু তোমাদের কাছে আসবো বলে, উৎসবে মাতবো বলে তোমাদের সামনে এসেছি নতুন রূপে নতুন সাজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমাদের ক্লাসের মাধ্যমে উপকৃত হও সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা।
সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।